হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলার মোচার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। কলার মোচা তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে কলার মোচা রান্না করলে বাড়ির সবাই খেয়ে একদম চমকে যাবে। খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানাতে এখানে দেখো আমি নিয়েছি একদম টাটকার ফ্রেশ একটা কলার মোচা। কলার মোচার গায়ে এরকম একটা বাদামি খোলা থাকে, সেই খোলাগুলোকে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে বেছে বাদ দিতে হবে। আর এই খোলার মধ্যে দেখো কলার ফুলগুলো কত সুন্দর লুকিয়ে থাকে, আর এই ফুল থেকেই কিন্তু কলা তৈরি হয়। একে একে সমস্ত বাদামি কালারের খোলাগুলোকে খুব সুন্দর করে বেছে বাদ দিতে হবে। যতক্ষণ না মোচার সাদাটে অংশটা পুরোপুরি বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এই খোলাগুলোকে বাদ দেবো। আর মোচার ফুলগুলোকে খুব সুন্দর করে একটা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখো একে একে সমস্ত বাদামি কালারের খোলাগুলোকে খুব সুন্দর করে বেছে বাদ দিয়েছি। মোচাটা কিন্তু এখন পুরোপুরি সাদা, আর মোচার এই অংশটা কিন্তু একেবারেই কচি। তো এইভাবেই কিন্তু মোচাটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে আমি কলার ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে নেব। প্রত্যেকটা কলার ফুলের মধ্যে দেখবে এরকম করে একটা দেশলাইয়ের কাঠির মতো শক্ত অংশ থাকে, একদমই কিন্তু দেশলাইয়ের কাঠির মতো দেখতে। তো এই দেশলাইয়ের কাঠিটা কিন্তু একদমই গলতে চায় না বা নরম হতে চায় না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো প্রত্যেকটা ফুল থেকে খুব সুন্দর করে আঙুলের মাথা দিয়ে এইভাবে একটু টানলেই দেখবে এই শক্ত কাঠিটা কিন্তু বেরিয়ে আসবে। একেবারেই কিন্তু দেশলাইয়ের কাঠির মতো দেখতে হয়। তো প্রত্যেকটা মোচার ফুল থেকে কিন্তু এইভাবে কাঠিগুলোকে বের করে নিতে হবে। একে একে দেখো সবগুলো কাঠি আমি বের করে নিয়েছি, আর একেবারেই দেখো দেশলাইয়ের কাঠির মতো দেখতে। তো একে একে সমস্ত ফুলের মধ্যে থেকে কাঠিগুলোকে খুব সুন্দর করে বেছে বাদ দিয়েছি। আর যে ফুলগুলো একটু বেশি কচি তার মধ্যে কাঠিগুলোও কিন্তু একদম কচি কচি হয়, তো সেই কচি কাঠিগুলোকে না বাছলেও চলবে। তো এখন আমি মোচার ফুল আর মোচাটাকে একসাথে খুব ভালো করে জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে জাস্ট একবার একটু ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নেব। তারপরে খুব সুন্দর করে মোচার ফুল আর মোচাটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। মোচার ফুলগুলো আর মোচাটাকে ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা ঝটপট করে দেখে নাও। মোচার ফুলগুলোকে দেখো এইভাবে যদি শক্ত অংশ থাকে সেটাকে একটুখানি কেটে বাদ দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। আমি তো ছুরির সাহায্যে ঝিরিমিরি করে কুচি করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত মোচার ফুলগুলোকে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচি করে নেব। আর মোচার ফুল যত ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া হবে রান্নাটাও কিন্তু দারুণ হবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো সমস্ত ফুলগুলোকে এইভাবে আমি কুচি করে নেব, সাথে আমি মোচাটাকেও কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। মোচার এই অংশটা কিন্তু একেবারেই সাদা, আর এই সাদা অংশটা কিন্তু একেবারেই কচি হয়। এখান থেকে কিন্তু সাদা খোলাগুলো আর একদমই বাদ দেবো না, সরাসরি আমি মোচাটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো সমস্ত মোচার ফুল আর মোচাটাকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। আর মোচাটাকে কুচি করে নেওয়ার পরে জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি মোচাটাকে ভাপিয়ে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জাস্ট 1 কাপের মতো দিয়ে দিলাম একটু জল। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মোচাটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, সাথে সাথে জলটাও মোচার সাথেই শুকিয়ে যায়। তো তারপরে জলের মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে জলের সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা মোচাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মোচাটাকে একটু এই লবণ আর হলুদ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটুখানি হলুদ গুঁড়ো দিলে মোচাটা আর কালো হয়ে যাবে না। তো খুব ভালো করে এইভাবে একটু ঘোটানাটা করে মোচাটাকে মিশিয়ে নেব। তো তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে মোচাটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, মোচা মানেই যেমন বাঙালি, আবার বাঙালি মানেই কিন্তু কলার মোচা। আর সেই কলার মোচা মানেই হচ্ছে নারকোল। নারকোল ছাড়া কিন্তু মোচা রান্না অসম্পূর্ণ থেকে যায়। মোচা রান্নাতে যদি একটু নারকোল কুড়িয়ে দেওয়া হয় সেই মোচার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যায়। তো এখানে দেখো আমি নিয়েছি একদম টাটকার ফ্রেশ নারকোল। নারকোলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে নেব। তো নারকোলটাকে খুব বেশি কোড়াবো না, জাস্ট 3 থেকে 4 চামচের মতো একটু নারকোল কুড়িয়ে নেব। আর মোচা রান্নাতে যদি একটু নারকোল দেওয়া হয় না, মোচাটা
খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো খুব সুন্দর করে দেখো 3 থেকে 4 চামচের মতো একটু নারকেল আমি কুড়িয়ে নিলাম। নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে নারকেলের যে জুসটা বা দুধটা আছে সেটাকে কিন্তু বের করে নিতে হবে। এতে দেখবে মোচা রান্নার টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। একবার এই পদ্ধতিতে তোমরা মোচা রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। নারকেলটাকে খুব সুন্দর করে চটকে নিলাম, একটা সাইডে আমি রেখে দিয়েছি। আর আজকে আমি মোচাটাকে যেহেতু ডিম দিয়ে রান্না করছি তাই একটু পেঁয়াজ রসুন তো অবশ্যই দিতে হবে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তার সাথে একটা বড় সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। মোচা রান্নাতে যদি একটুখানি আলু ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়, মোচাটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো প্রথমে আমি দুটো পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো তার সাথে আমি আলুটাকেও কিন্তু একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো দুটো পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। ঠিক একই রকমভাবে আলুটাকেও আমি কেটে নেব। মোচার আলু ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা ঝটপট করে দেখে নাও। প্রথমে আলুটাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে দুফালি করে কেটে নিতে হবে। তো তারপরে ঠিক এইভাবে একদম লম্বালম্বি করে একটু সরু সরু করে কেটে নেব। তারপরে ছোটো ছোটো পিস করে চৌকো চৌকো করে কেটে নেব। একটু ছোটো ছোটো পিস করে কেটে নিলে আলুটা মোচার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে একদম ছোটো ছোটো পিস করে আলুটাকে কেটে নিতে হবে। আলু পেঁয়াজ খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। আর আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে আলু আর পেঁয়াজটাকে কেটে গুছিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোচাটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে নিলাম। মোচা সেদ্ধ করার সময় যে জলটুকু আমি দিয়েছিলাম সেই জলটাও দেখো শুকিয়ে গেছে, সাথে সাথে মোচাটাও কিন্তু একটুখানি নরম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু জলটাকে দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটাও শুকিয়ে যায়, সাথে সাথে মোচাটাও কিন্তু একটু নরম হয়ে যায়। এক্সট্রা জল যেন ফেলে না দিতে হয়, তাহলে মোচার গুণাগুণটাও বজায় থাকবে। তো দেখো একটু আধ জল আছে, এইটুকু জল সমেত কিন্তু আমি মোচাটাকে নামিয়ে নেব। তো দেখো মোচাটা কিন্তু একটুখানি নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব সুন্দর করে সমস্ত সেদ্ধ করা মোচাটাকে একটা থালাতে আমি নামিয়ে নেব। তো সমস্ত সেদ্ধ করা মোচাটাকে দেখো খুব সুন্দর করে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। তো এখন এই সেদ্ধ করা মোচাটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপর আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা চেষ্টা করবে সর্ষের তেলে করতে, তাহলে দেখবে মোচার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তো তারপর আমি প্রথমে আলু ভেজে নেব। আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দেওয়া হয়ে গেলে আলুটাকে ভাজার সময় একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো। তাহলে আলুটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে এখানে দেখো আমি 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলোকে শিলনোড়াতে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে থেতো করে নিতে হবে। এইভাবে রসুনটাকে একটু থেতো করে মোচা রান্না করলে মোচাটা খেতে কিন্তু দারুণ লাগবে। মোচার এই রেসিপিতে রসুনটাকে কিন্তু বেটে দেবো না, এরকমভাবে থেতো করে দেবো, তাহলে খেতে দারুণ টেস্টি হবে। যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর, অসাধারণ লাগবে খেতে। তো রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে একটু থেতো করে নিলাম। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর আলু যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে রান্না করা হয়, আলুটাও খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত আলুটাকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি। খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে থেতো করা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছু সময় ধরে রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে, ততক্ষণ অবধি রসুনটাকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে আগে থেকে ঝিরিমিরি করে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম।
পেঁয়াজটাকে দিয়ে প্রথমে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে দিয়ে প্রথমে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে পেঁয়াজটা নেড়েচেড়ে ভাজতে ভাজতেই দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে আর পেঁয়াজের মধ্যে এরকম খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তো বন্ধুগণ, মোচার এই রেসিপিতে আদাটাকে বেটে নয় গ্রেট করে দিতে হবে, তাহলে দেখবে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম, তার সাথে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে আর টমেটোটাও ঠিক এরকম একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি একটু হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। টমেটোটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তার সাথে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে স্বাদ মতো লবণটাকে অ্যাড করে দিলাম। তো তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুঁড়ো মশলাগুলোকে সমস্ত কিছুর সাথে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো। 3 থেকে 4 চামচের মতো নারকেলকে কুড়িয়ে খুব ভালো করে চটকে রেখেছিলাম। আর নারকেল কুড়িয়ে অবশ্যই কিন্তু নারকেলটাকে চটকে দেবে, তাহলে দেখবে মোচার টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। তার সাথে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে আলু আর নারকেলটাকে দিয়ে জাস্ট 2 মিনিট সময় একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে নারকেলটাও বেশ একটু হালকা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 2 মিনিট সময় ধরে আলু আর নারকেলটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিলাম। মোচাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মোচাটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মোচাটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জল। একটুখানি জল মোচার মধ্যে দিলে মোচাটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারে নরম হয়ে যাবে। আর মোচাটা কিন্তু শুকনো শুকনো হবে না, বেশ একটু মাখো মাখো হবে, একটুখানি জুসি জুসি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অল্প করে একটু জল দিয়ে খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব, তারপরে ধামাচাপা দেবো। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মোচাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে মোচাটাকে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। মোচাটা ওইদিকে রান্না হতে থাক, ততক্ষণে দেখো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে 2টো ডিমকে একদম ঝাঁকানাকা করে ভেঙে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 2টো ডিমকে খুব সুন্দর করে ভেঙে নিলাম। তো তার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের যে আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যায়, ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে 2টো ডিমকেই দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো এখন এই ডিমটাকে আমি একটু অমলেট করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঝাঁকানাকা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তো তারপরে ফেটিয়ে রাখা ডিম দুটোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা অমলেটের মতো প্রথমে একটু তৈরি করে নেব। এইভাবে ডিমটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে অমলেটটা একটু পাতলা হবে, অমলেটটা একটু বড় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ডিমের অমলেটটাকে ঠিক এইভাবে একটু তৈরি করে নিতে হবে। যতক্ষণ না ডিমের অমলেটের উপরটা পুরোপুরি একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে রেখে দেবো। তো দেখো ডিমের অমলেটের উপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন এটাকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো অমলেটটাকে এইভাবে একটু উল্টে দেওয়ার পরে খুন্তি দিয়ে একদম ছোটো ছোটো করে ভেঙে নেব। একবারে কিন্তু ঝুরি বাজে না, খুব বেশি একদম ছোটো করবো না, একটু বড় বড় পিস রাখবো, সেইভাবে কিন্তু ডিমটাকে এইভাবে একদম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিলাম। তো দেখো ডিমের অমলেটের ঝুরি ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এইদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মোচাটাকেও রান্না করে নিয়েছি। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবে
চেপে চেপে মোচাটাকে একটু ঘেটে রান্না করতে হবে। মোচাটা যত ঘেটে রান্না করবে মোচার ঘন্টটা কিন্তু ততটাই টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মোচাটাকে খুব ভালো করে দেখো একদম ঘোটানাটা করে খুন্তি দিয়ে চেপে চেপে রান্না করে নিলাম। তো তারপরে এই সময় এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি। তো প্রায় 1 চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মোচার সাথে মিশিয়ে নিতে হবে। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। মোচার এই ঘন্টটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মোচা কিন্তু এমনিতেই একটু তিতকুটে একটু কষকষ খেতে হয়, তো চিনিটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো চিনিটাকে দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে এই মোচাটা কিন্তু আরও বেশি সফট আর নরম হয়ে যাবে। তো তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া বা ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম। খুব বেশি একদম ঝিরিঝিরি করে কুচি করবো না ডিমের ভুজিয়াটা, একটু বড় বড় পিস রাখবো, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ডিমের ভুজিয়া দিয়ে খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদি সেই দিয়ে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এতে ডিমের ভুজিয়াটা খুব সুন্দরভাবে মোচার সাথে মজে যাবে, যার কারণে কিন্তু মোচার ঘন্টটা খেতে আরও বেশি টেস্টি হবে। মোচা চিংড়ি হয়তো অনেক রকমভাবে তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে মোচা রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। নামানোর আগে মোচার এই ঘন্টের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচে 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে দিতে হবে হাফ চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সে ভাজা মশলা হাফ চামচ দিয়ে দিলাম। মোচার ঘন্টতে অবশ্যই কিন্তু একটু ভাজা মশলা দেবে, ভাজা মশলা ছাড়া কিন্তু মোচার ঘন্ট অসম্পূর্ণ থেকে যায়। একটু ভাজা মশলা দিলে মোচার ঘন্ট স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যায়। তো গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো দেখো স্বাদে গন্ধে ভরপুর ডিম দিয়ে মোচার ঘন্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ডিম দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার ডিম দিয়ে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।